বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এদেশের জনগণের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। শনিবার রাতে গুলশানে পাকিস্তান হাউসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। বক্তব্যে ইসহাক দার বলেন, দুই দেশের সম্পর্ক শতাব্দী প্রাচীন ঐতিহ্য, ইসলামী সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ও সাহিত্যিক অভিব্যক্তির ভিত্তিতে গড়ে উঠেছে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বুদ্ধিজীবী ও থিঙ্ক ট্যাঙ্কের সদস্য, ক্রীড়াবিদ, শিল্পী, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের অতিথিরা অংশ নেন। We must work together to create an environment where youth from Karachi to Chittagong, Quetta to Rajshahi, Peshawar to Sylhet and Lahore to Dhaka join hands to face these challenges and realize their shared dreams. অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। বৈঠকে সম্পর্ক স্বাভাবিককরণে জোর দিতে পারে ঢাকা। অন্যদিকে ইসলামাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই মন্ত্রী শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 5 থেকে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক বা MOU সইয়ের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তৌহিদ দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করা সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনায় থাকবে। পররাষ্ট্র সচিবদের বৈঠকের ধারাবাহিকতায় এবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থে জোর দেবে বাংলাদেশ। বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। এক যুগ পর এটি ছিল পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। দিনাজপুর শহর প্রথম শ্রেণীর পৌরসভা সিটি কর্পোরেশনের সকল শর্ত পূরণ করেও আজ যেন এক অব্যবস্থার শহর। শহরের প্রায় 80% রাস্তা ভাঙাচোরা, খানাখন্দে ভরা। একদিকে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত অটোরিকশা দৌরাত্ম্য, অন্যদিকে বেহাল সড়ক ব্যবস্থা। ফলে আজ স্থবির হয়ে পড়েছে দিনাজপুর। শহরের মানুষ হয়ে পড়েছে অসহায়, অথচ উন্নতির কোনো আলামত নেই। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। দিনাজপুর পৌরসভার আয়তন 26.5 বর্গ কিলোমিটার। 12টি ওয়ার্ডে বসবাস করে প্রায় 4.5 লাখ মানুষ। অথচ এ শহরের 187 কিলোমিটার সড়ক এখন প্রায় অচল। কোথাও গর্ত, কোথাও ভাঙা ইট, আবার কোথাও ময়লা পানিতে ডুবে আছে পুরো রাস্তা। প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী থেকে শুরু করে চালকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। শহরে চলছে অনিয়ন্ত্রিত প্রায় 40 থেকে 50 হাজার অটোরিকশা, অথচ সড়কের ধারণ ক্ষমতা মাত্র 3000 যানবাহন। সংখ্যার এই বিপর্যয়ই শহরের প্রতিটি মোড়ে মোড়ে তৈরি করছে অবর্ণনীয় যানজট। ছোট হয়ে আছে, এই ছোট রাস্তার মধ্যে অজস্র গাড়ি ঘোড়া, তার চেয়ে বেশি অটোতে প্রতিদিন মানুষের পা হাত ভাঙতেছে। দিনাজপুরের ঐতিহ্যবাহী রিকশা আজ প্রায় হারিয়ে গেছে। একসময় শহরের অলিতে গলিতে শোনা যেত রিকশার ঘণ্টাধ্বনি। আজ তার জায়গা দখল করেছে অগণিত ইজি বাইক ও অটোরিকশা। লোকাল যত রাস্তা আছে সম্পূর্ণই খারাপ, মেন রোড সেটা একটু ভালো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 1 যুগ ধরে একই দুর্ভোগ পোহাচ্ছেন তারা। সরকার আসে, সরকার যায়, কিন্তু দিনাজপুর শহরের রাস্তা ও যানজটের কোনো উন্নতি হয় না। সাইকেল চালাই গেলে বা গাড়ি চালা গেলে গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর বৃষ্টির দিন মনে করেন পানি তো এখানে অনেকটা জমে থাকে। রাস্তাঘাট যতই খারাপ, মানে চলাচল খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জারের ভোগান্তি, আমাদের অটো চালকদেরও ভোগান্তি। এই বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, পৌরসভার কাজ চলমান রয়েছে। আগামী মাস খানেকের মধ্যেই বড় ধরনের কাজ শুরু হবে। ইতিমধ্যে আমরা ইভ্যালুয়েশনের কাজ চলছে। আমরা আগামী হয়তো মাস খানেকের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডারে যাব। পাশাপাশি আপনারা জানেন যে RUTDBর প্রকল্পের যদি কাজ আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা আশা করি যে দিনাজপুরের পরিবেশ, রাস্তাঘাট একেবারেই পরিবর্তন হবে সবার। তবে প্রশ্ন থেকেই যায়, কত মাস, কত বছর এই কাজ শেষ হবে, আর কতকাল অপেক্ষা করবে দিনাজপুরের মানুষ? জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ফেনীতে পলাতক মেয়র,
চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের পরও ভোগান্তি কমছে না পৌরসভা ও ইউনিয়নবাসীর। স্থানীয়দের অভিযোগ, প্রশাসক নিয়োগ দিলেও তারা ঠিকমতো আসছেন না অফিসে। ইউনিয়ন পরিষদগুলোতে প্রতিদিন সেবা নিতে আসা গ্রাহকরা হচ্ছেন ভোগান্তির শিকার। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেশের পট পরিবর্তনের পর জেলার সবগুলো পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পলাতক থাকায় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেয় সরকার। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা ঠিকমতো অফিস করেন না। এতে প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে সেবা নিতে আসা লোকজন পড়েন ভোগান্তিতে। প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে ঘুরেও সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে না পারায় ক্ষোভ জানান অনেকেই। নিয়োগকৃত প্রশাসকেরা এমন কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকায় আরো বেশি জটিলতার সৃষ্টি হচ্ছে। ওয়ারিশ সনদ বা নাগরিক সনদ বা যে কোনো হোল্ডিং করার জন্য যদি সারাদিনই ওখানে বসে থাকে, তার অন্য কাজ কখন করবে সে? একটা প্রশাসনিক কর্মকর্তা সরকার নিয়োগ দিছে, কিন্তু ওনাকে সবসময় পাওয়া যায় না। চেয়ারম্যান ফাইনা গেলে উপজেলাত যান, উপজেলাত গেলে কয় উনি বাইরে গেছে। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়া পর্যন্ত এমন ভোগান্তির শঙ্কা করছেন অনেকে। দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি স্থানীয়দের। স্থানীয় সরকার নির্বাচন না হওয়াতে যে স্থানীয় কাজটি যে ব্যর্থ ছিল, তাদের যে যতটুকু সম্ভাবনা ছিল, কিন্তু সেই অনুযায়ী তারা কাজ করতেছে না। ভাই বিদেশে আসছে, ওনাকে দেশে আনার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছি। বড় বেশি আসি, চেয়ারম্যানের দায়িত্বে যে আছে ওনার কাছেও গেছি, সচিবের কাছে গেছি, গ্রাম পুলিশের কাছে গেছি, ওরা আমাদেরকে এটা সম্পূর্ণ করে দেন না। আমি আজ 1-1.5 মাস ওয়ারিশ সার্টিফিকেট জমা করাইছি, এরা ফাইল তৈরি করে রেখেছি, চেয়ারম্যান সাহেবের ফাইনা, যার কারণে মানে এটারে আমি সিগনেচার করতে পারি। আমি বারবার আসতেছি, আজও পাইনি। দাপ্তরিক কাজের চাপে অনেক সময় পরিষদের কাজে বিঘ্ন সৃষ্টি হয়। তবে এ বিষয়ে প্রশাসকদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। ইউপি প্রশাসনিক কর্মকর্তা, যেটি আগে আমরা ইউপি সচিব এই পদটির নাম ছিল, তাদেরকে যথাযথ নির্দেশনা দিয়েছি যে সার্বক্ষণিক আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং মানুষদেরকে আশ্বস্ত করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। নাগরিকদের ভোগান্তি এড়াতে এখনই পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলা 100 বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার মানিকগঞ্জ শহরে বেউথা কালীগঙ্গা নদীতে গ্রাম বাংলা 100 বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত নৌকা বাইচ উপভোগ করতে মানিকগঞ্জের লাখো মানুষ সহ দূর দূরান্ত থেকে হাজার হাজার উৎসুক জনতা কালীগঙ্গা নদীর পাড়ে ভিড় জমান। এছাড়া নৌকা বাইচ উপলক্ষে নদীর পাড়ে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছে। নৌকা বাইচে ছিপা, খাসি, পানসি, ছান্দি, খেল্লা ও গয় ইটা নৌকা সহ বিভিন্ন ধরনের 32টি নৌকা বাইচে অংশ নেয়। এরপর অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার ইয়াসমিন খাতুন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। যেখানে লোক সমাগম বেশি হবে সেই সব জায়গায় ডিপ্লয় করেছি। আমাদের সাথে পুলিশ, আনসার সদস্য ছাড়াও আমাদের সেনাবাহিনীর সদস্যগণ রয়েছেন। আমরা একত্রে মিলেই কিন্তু এই আইন শৃঙ্খলার বিষয়টি এনশিওর করেছি। ইনশাআল্লাহ খুব ভালোভাবে এই নৌকা বাইচটি সম্পন্ন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু তৈয়ব মোল্লার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজাপুরের বাড়িখালী হাই স্কুল মাঠে এ আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, প্রত্যেকটি হত্যার বিচার অবশ্যই হবে। যদি কোনো বিচার প্রক্রিয়া থেমেও যায়, নতুন করে তদন্তের মাধ্যমে আসামিদের বিচারে মুখোমুখি করা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জামালপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। শহরের বেলটিয়া এলাকায় স্থানীয় একটি মাঠে জামালপুর জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের উদ্বোধক হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এবারের সম্মেলনে 7টি উপজেলা ও 8টি পৌর শাখা বিএনপির 1515 জন কাউন্সিলর সহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। 9 বছর পর আয়োজিত জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করে। পিআর পদ্ধতি হচ্ছে ভোট দিবে সন্দ্বীপে আর প্রার্থী থাকবে হলো মালদ্বীপে। এটার নাম হলো পিআর পদ্ধতি। আমাদের বাংলাদেশের মানুষ যারা ভোট করে, ভোট দেয়, তারা তাদের প্রার্থীকে দেখতে চায় যে এই লোকটাকে আমি এমপি বানাবো, তার কাছে আমি আসতে পারবো কিনা, তার ঠিকানা ঠিকমতো আছে কিনা, এইসব দেখে ভোট দেয়, যেটা 1937 সালে চালু হয়েছে, এখনো চালু আছে। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, যুদ্ধের সময় যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয়নি সেই সব যুদ্ধাপরাধীদের এখনো অনেক সংগঠন সক্রিয় রয়েছে। পাশাপাশি নতুন একটি দলও দেশের আগামী নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও চক্রান্ত চালাচ্ছে। শনিবার মাদারীপুরে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মাদারীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রোবায়েত হোসেন দুলালের সভাপতিত্বে ও মাদারীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি সারোয়ার হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবির সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম। সুলতানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির মিয়া, বাসুদেব ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু বক্কর, সুলতানপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রমজান সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডালিম সহ আরও অনেকে। এ সময় রোগীদের মাঝে ফ্রিতে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ফরিদপুরে ভাঙায় মানবতার সেবায় চোখের আলো ফিরিয়ে দিতে 2 দিন ব্যাপী পর্যায়ক্রমে বিনামূল্যে চক্ষু ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে। যথাক্রমে পূর্ব সদরদি উচ্চ বিদ্যালয় এবং মালিগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে সেবামূলক প্রতিষ্ঠান আনোয়ারা মান্নান বেগম ফাউন্ডেশন, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের উদ্যোগে এ ক্যাম্পে উদ্বোধন করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব ও ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। এতে 2 দিনে সহস্রাধিক চক্ষু রোগীকে ছানি পড়া, লেন্স সংযোজন সহ বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হয়। মোহাম্মদ মুস্তাক নাইমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কুমিল্লার দেবিদার পুরাতন বাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও দেবিদার পৌর সদর 5 নং ওয়ার্ডের কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় আনোয়ার হোসেন পাঠান ভুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর জেলার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিজবিউল আহসান মুন্সি। আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দলের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। দিনাজপুরে পার্বতীপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AKM শরীফুল রেজওয়ান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের RMO ডাক্তার হারুনুজ্জামান পাভেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।